খুব সহজ সোজাসাপটা নিয়ম হচ্ছে আপনি জাকাতের হিসাবটা এভাবে করবেন, এক চন্দ্র বছর অনুযায়ী হিসাব করতে হবে। যদি আপনি সোলার ইয়ার অনুযায়ী হিসাব করেন, অর্থাৎ একজন রজব মাসে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, তার মানে এরপরের বছর রজব মাসে আপনি জাকাত দিবেন। কিন্তু আপনি রজব, মুহররম এই মাসগুলো হয়তো মুখস্থ রাখেননি বা ভালোভাবে জানেন না, আপনি সোলার ক্যালেন্ডার ফলো করেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে অভ্যস্ত, তাহলে সেটাও আপনি করতে পারেন যে আপনি জানুয়ারির 5 তারিখে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, এটা যদি 1 বছর থাকে, তাহলে পরের বছর জানুয়ারিতে যদি আপনি জাকাত দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জাকাত 2.5% আদায় করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে 2.5% দিলে হচ্ছে না, আপনাকে দিতে হবে 2.58%। তখন জাকাতের পার্সেন্টেজ বেড়ে যাবে। এর কারণ হচ্ছে চান্দ্র বৎসর এটা 11 দিন কম, 354 দিনে এক চান্দ্র বৎসর হয়ে যায়, কিন্তু সৌর বৎসর হয় 365 দিনে। জানুয়ারি ফেব্রুয়ারির ক্যালেন্ডারে 365 দিন এক বছর হয়। তো এই যে 11 দিন বেড়ে গেল, তখন আপনার জাকাতের পার্সেন্টেজ আর 2.5% থাকবে না। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 2.58%। আমি যদি আপনাদেরকে একজনের জাকাত হিসেব করে এখন দেখাই, একজন ব্যক্তির সম্ভাব্য যে এইভাবে হিসেবটা হবে, তাহলে আশা করি ক্যালকুলেশনটা আরও সহজ হয়ে উঠবে আপনাদের কাছে। ধরুন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আবদুল্লাহ বা আব্দুর রহমান, জনাব আবদুল্লাহ, লেটসে জনাব আবদুল্লাহ। উনি গত বছর রমাদানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল। মাসালান, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ফর এন এক্সাম্পল, উনি গত বছর রমাদানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিল এবং পুরো 1 বছর ওনার সম্পদ আছে, আরও সম্পদ বেড়েছে, ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তার মানে তার এই সম্পদের মালিকানাটা স্টেবল, কমেনি, সে সচ্ছল ধনী ব্যক্তি। পাশাপাশি তার পূর্ণ ওনারশিপে আছে এবং তার সব খরচ শেষে অনেক টাকা তার হাতে পড়ে আছে, তার মানে তিনি জাকাত আদায় করবেন। তো গত বছর রমাদানের 20 তারিখে যদি উনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে 2020 সালের 19 সালে যদি মালিক হন, তাহলে 2020 সালের রমাদানের 20 তারিখে ওনার 1 বছর পূর্ণ হবে। মানে আজকে উনি জাকাতের হিসেব করতে বসলেন। তাহলে আজকে আমাদের আলোচনার দিকে যদি আমরা খেয়াল করি, সেটার আলোকে উনি কীভাবে জাকাতের হিসাব করবেন। ধরুন জনাব আবদুল্লাহ উনি আজকে জাকাতের হিসাব করতে বসলেন কাগজ কলম নিয়ে। উনি দেখলেন যে ওনার কাছে কিছু স্বর্ণের অলংকার আছে, গোল্ড আছে, ধরুন গোল্ড। সো এই গোল্ডের হিসাব তিনি করলেন এবং বাজারে তিনি যোগাযোগ করলেন যে এই গোল্ডগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে। উনি জানতে পারলেন যে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে উনি ধরুন যে কাগজে লিখলেন যে 1 লক্ষ টাকা হচ্ছে আমার গোল্ড আছে। এরপর উনি হিসাব করলেন যে ক্যাশ আছে কত ওনার। উনি খেয়াল করে দেখলেন যে ওনার ড্রয়ারে আছে 5,000 টাকা এবং ওনার একটা অ্যাকাউন্টে আছে আরও 25,000 টাকা। তাহলে 5 আর 25 মিলে হলো কত? 30,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা গোল্ড বিক্রি করে পেলেন বা গোল্ডের দাম হিসেবে জানলেন। ক্যাশ টাকা আছে ব্যাংকে এবং সাথে মিলে 30,000, হলো 1,30,000 টাকা। এরপর ধরুন জনাব আবদুল্লাহর একটা ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্সটা এখন যদি ভেঙে ফেলে তাহলে উনি এটার স্থিতি যত আছে উনি জানতে পারলেন স্টেটমেন্ট অনুযায়ী যে 2 লক্ষ টাকা উনি এখন পাবেন। তাহলে এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট, উনি যোগ দিলেন 2 লক্ষ টাকা। এরপরে ধরুন যে 1 বছর উনি একটা ফ্যাক্টরি নির্মাণ করে সেখান থেকে ব্যবসা শুরু করেছেন। তো এই ফ্যাক্টরিতে জাকাতেবল অ্যাসেট আছে ধরুন ওনার 5 লক্ষ টাকা, ফর এন এক্সাম্পল, এটাও উনি যোগ দিলেন। তাহলে দেখা গেল জনাব আবদুল্লাহর আজকে যে জাকাত হিসাব করতে হচ্ছে, তার জাকাতেবল অ্যাসেট টোটাল এটার সংখ্যা দাঁড়াচ্ছে 8,30,000 টাকা মোট। এই পরিমাণ সম্পদের তিনি মালিক, আমরা ধরে নিলাম। এবার ধরুন আবদুল্লাহর একটা ঋণ আছে, তার বন্ধুর কাছ থেকে কয়েক মাস আগে তিনি 1 লক্ষ টাকা নিয়েছিলেন ঋণ এবং বলেছেন যে 6 মাসের মধ্যে তিনি এটা দিয়ে দিবেন। তাহলে যেই ঋণ একবারে পরিশোধ করতে হবে, আমরা বলেছিলাম এটা পুরো বাদ যাবে। তাহলে তার মূল সম্পত্তি 8,30,000 টাকার মধ্যে থেকে উনি ওনার যেটা ঋণ পে করতে হবে এটা উনি বাদ দিয়ে ফেলবেন, যেহেতু এটা ডিডাক্ট হয়ে যাবে। 1 লক্ষ বাদ দিলেন। এবার ধরুন উনি একটা লেটসে গাড়ি কিনেছিল ইনস্টলমেন্টে, কিস্তিতে, যেটা প্রতি মাসে মাসে উনি পে করে যাচ্ছেন। তাহলে আমরা বলেছিলাম ইনস্টলমেন্টে যদি কেউ কিস্তিতে ঋণ পরিশোধ করে তাহলে সর্বোচ্চ 12 মাসের কিস্তির টাকা উনি বাদ দিতে পারবেন। তো 12 মাসের কিস্তির টাকা যদি উনি বাদ দেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসে 1,50,000 টাকা। এটাও কিন্তু উনি টোটাল টাকা থেকে বাদ দিতে পারবেন। তাহলে জনাব আবদুল্লাহর মোট জাকাতযোগ্য সম্পদ বা জাকাতেবল অ্যাসেট আমরা যোগ করে পেলাম 8,30,000
30,000 টাকা এবং ওনার দুইটা ঋণ আছে, একটা এককালীন পরিশোধযোগ্য আর একটা কিস্তিতে বা ইনস্টলমেন্টে পরিশোধযোগ্য। এই দুইটা যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে 2.5 লক্ষ টাকা। তাহলে ওনার মূল সম্পদ 8,30,000 টাকা থেকে আমরা যদি 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে দেই তাহলে জনাব আব্দুল্লাহর কাছে এখন থেকে যাচ্ছে 5,80,000 টাকা। এই 5,80,000 টাকা হচ্ছে ওনার জাকাতেবল অ্যাসেট। এই 5,80,000 টাকার উপর থেকে উনি 2.5% হারে জাকাত দেবেন। 5,80,000 টাকাকে যদি 2.5% দিয়ে উনি ভাগ দেন তাহলে দেখা যাবে যে ওনার জাকাতের টাকাটা বের হয়ে আসছে। তো 5,80,000কে 2.5% হারে যদি আমরা হিসেব করি তাহলে ওনার 14,500 টাকা জাকাত আসে। বাংলাদেশি টাকায় 5,80,000 টাকা থেকে 2.5%-এ জাকাত আসে 14,500 টাকা। তো জনাব আব্দুল্লাহ সাহেবকে এই 14,500 টাকা আল্লাহর বর্ণিত যে 8টি খাত আছে যে কোনো একটি খাতে জাকাত আদায় করে দিতে হবে। সম্মানিত সুধী, আশা করি এই সহজ পদ্ধতিতে আপনারা যদি জাকাত